ভারতকে সহজভাবে দেখবেন না, এটা কালসাপ। আমাদের রাজনীতিবিদরা এখন চিন্তা করতেছেন এদেরকে কিছুভাবে পুনর্বাসন করা যায়। দেখেন, আপনি সাপকে পুনর্বাসন করেন, কিন্তু আওয়ামী লীগকে না। আপনি কিন্তু খুব ভালো অবস্থায় নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। 11 দল আপনার শত্রু না, তার মানে শত্রুকে 11 দল আপনার শত্রু না, তারা মুখের উপরে সমালোচনা করবে আপনার, কিন্তু আপনার ক্ষতি চাইবে না কোনোদিন। তার মানে কি বুঝাইলো? যে আপনার দলের ভিতরেই কিন্তু সেই শত্রু। বাংলাদেশ সরকারকে বলবো, চোখে চোখ রেখে কথা বলেন। বাংলাদেশ এক নতুন সীমান্ত প্রহরী জাতি আকারে আবির্ভূত হয়েছে। নত জানু পররাষ্ট্রনীতির কোনো প্রয়োজন আর পড়বে না। আসেন, আপনারা যতদিন সাহসীভাবে ভূমিকা রাখবেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক 11 দল হোক আর 11 দলের বাইরে হোক, আমরা আপনাদের পাশে থাকবো। শেখ হাসিনা নির্দেশেই শাপলা চত্বর হত্যাকাণ্ড হয়েছিল বলে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। দিল্লি বাংলাদেশে এসে খবরদারি করতে সাহস পাবে না, অথবা আমার নিরাপত্তার জন্য একের পর এক পরাশক্তির পেছনে আমাকে দৌড়াতে হবে না। আমি আত্মমর্যাদা নিয়ে বাংলাদেশে বাস করতে পারবো। আমাকে আমার দিকে চোখ রাঙানির দেবার আগে 10 বার যেন অন্য রাষ্ট্রকে ভাবতে হয়, বাংলাদেশকে তেমন একটি রাষ্ট্রের পর্যায়ে নিতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওটি অন্য লেভেলের হতে চলেছে, এক কথায় অসাধারণ এবং গুরুত্বপূর্ণ। কেননা সেটার বিশেষত্ব আপনারা হয়তো ভিডিও শুরুতে দেখে বুঝতে পেরেছেন। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আজকের ভিডিওটি একটু গুরুত্ব সহকারে আপনারা দেখবেন এবং না টেনে দেখবেন। হ্যাঁ, পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। নাসিরউদ্দিন পাটোয়ারি যেই হুঁশিয়ারিটা দিয়েছে বর্তমান সরকারকে, তাছাড়াও দর্শক ভারত কিভাবে আমাদের বাংলাদেশকে অরাজকতা সৃষ্টি করার জন্য কঠিন একটা ফোন দিয়ে এঁটেছে, সেটারও রহস্য আজকের এই ভিডিওর মাধ্যমে ফাঁস হতে চলেছে। তাছাড়াও আল্লামা মামুনুল হক সাহেব অবশেষে অগ্নিঝরা বক্তব্য দিয়েছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে। খুবই টাটকা এবং তরতাজা কিছু খবর নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। চলুন তাহলে কথা বাড়াবো কেন, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। কর্নেল অলি আহমেদ সাহেব উনি এমন একটা কথা বলছে যে কথাটা নিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমার তো মনই খারাপ হয়ে গেছে। উনি আর্মির লোক, তাই না? ওনার চারিদিকেই যোগাযোগ আছে, নিশ্চয়ই উনি কোনো কিছু খবর পাইছে, নাহলে এই কথাটা কেন বলবে যে আপনি ঢাকার বাইরে কোথাও রাত্রি যাপন করবেন না? কাকে বলতেছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রীকে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুব কাছের 2-4 জন মানুষ যদি থাকে, এই কর্নেল অলি আহমেদ সাহেব একজন। এই বিএনপি ওনাদের হাতেই গড়া, আর উনি বলতেছে কি বলতেছে দেখেন, ওনার মুখেই শুনেন। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম, বঙ্গভবনে গিয়ে বলে আসছিলাম আপনাকে গুলি করে মারা হবে। চিন্তা করেন, ওই একই কথা ওনার ছেলের দিকে ইঙ্গিত করতেছে। বঙ্গভবনে যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলছে, উনি নিজে বলতেছে কিন্তু যে আপনি বাইরে টাইরে রাত্রি যাপন করবেন না, আপনাকে গুলি করা হবে। ওই একই কথা, একই সাবধানতা। নিশ্চয়ই উনি তারেক রহমান সাহেবের মঙ্গল চান বলে এই কথাগুলো বলতেছে। আর উনি কি ইঙ্গিত করতেছে, এটা আপনার ভাবনার ব্যাপার। কিন্তু উনি কি ইঙ্গিত করতেছে? উনি বলতে চাচ্ছে 2018 সালে যে নির্বাচনটা হয়েছিল আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের নির্বাচনের সময় আওয়ামী লীগ থেকে মানে শেখ হাসিনা থেকে কারা কারা টাকা খাইছে, আপনার বিএনপির ভিতরে ওই লোকগুলো আছে, তারা যে টাকা খাইছে ওই সময়, তারাই কিন্তু বেইমানি করছে আপনার সঙ্গে। এরকম কথা দেখেন, ওনার মুখেই শুনেন। 2018 সালের নির্বাচনে হাসিনার কাছ থেকে টাকা নিয়েছে, তারা আপনার দলের লোক। আপনি যদি জানতে চান আমার সাথে কথা বলেন, আমি বলে দেবো কে কত কোটি টাকা নিয়েছে, কোন ভাষা থেকে নিয়েছে। 11 দল আপনার চিন্তা করেন, উনি কিন্তু আরো বলতেছেন যে 11 দল আপনার শত্রু না, তার মানে শত্রুকে 11 দল আপনার শত্রু না, তারা মুখের উপরে সমালোচনা করবে আপনার, কিন্তু আপনার ক্ষতি চাইবে না কোনোদিন। তার মানে কি বুঝাইলো? যে আপনার দলের ভিতরেই কিন্তু সেই শত্রু। 11 দলের কথা কি বলে ওনার মুখে শুনেন। শত্রু না, 11 দল আপনার বন্ধু, যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছে, না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা রেকর্ডে থেকে গেল আমার কথা বলি, রেকর্ডে থেকে গেল কথাগুলো। হ্যাঁ, আজকাল যে যে কথা বলবে সেটা রেকর্ডে থেকে যাবে। যে আমি কথা বলতেছি এটাও রেকর্ডে থেকে যাবে। এই যে সংসদের ভিতরে সরাসরি যে বললো আমরা জাস্ট নির্বাচনের জন্য মাইনা নিছি গণভোট, নাইলে গণভোট আমরা মাইনা নেই, ওইটাও কিন্তু রেকর্ডের মধ্যে রয়ে গেল। এই সংসদে যে যা কথা বলে সব রেকর্ডে থেকে যায়। ওগুলো আর্কাইভে গেলে 20 বছর পর 25 বছর পর গেলেও খুঁজা পাবেন। সব কথাই রয়ে গেল। তো ওই কথাটা তো রয়ে গেল। কোন কথা? যে কথার মধ্যে লুকায় আছে জাতির সাথে প্রতারণা, অন্তহীন প্রতারণা। একটা কথা শুনছিলাম না যে অন্তহীন প্রতারণা? এইটাই হলো অন্তহীন প্রতারণা। এই সংসদে, মহান সংসদে দাঁড়ায় বলতেছে আমরা তাড়াতাড়ি নির্বাচনটার জন্যই ওই হ্যাঁ ভোটের পক্ষে ছিলাম, কিন্তু মন থেকে ছিলাম না। মন থেকে কোথায় ছিল? ওই যে 50 ভাগ ভোট যে পাইছে, ওই ক্ষমতা পাওয়ার, সেটাই মনের
মধ্যে ছিল। আর ওই 70% মানুষ যে গণভোট দিছে সেটার কথা ওটা পুরাটাই প্রতারণা, পুরাটাই অভিনয়। কোথায় বলছে? সংসদে। ওইটাই রেকর্ড রয়ে গেল। ওই রেকর্ডটাই কিন্তু এখন সামনে উঠে আসতেছে। স্পিকারের দরকার হয় সংসদের ভিতরে কথা বলতে গেলে, কিন্তু বাইরে মাঠে কথা বললে তো স্পিকারের দরকার হয় না। এখন স্পিকার এখানে কে? স্পিকার ভাই আমরা, পাবলিক, জনগণ, আমরা রায় দিব। ভালো মন্দ কোনটা এটা আমরা রায় দিব। আমরা ওই প্রতারণার কথা এখন তুলে আনবো। হ্যাঁ, সংসদে তারা যেহেতু বলছে, সাক্ষী প্রমাণ তো রয়েই গেছে, এটা নিয়েই কথা বলতে হবে। কেন আপনারা প্রতারণা করলেন? কারণ কি ভাই? সরকার কি চায় যে এরা 11 দল রাস্তায় নেমে আন্দোলন করুক, প্রতিরোধ গইরা তুলুক এবং চারিদিকে যেন দেখাইতে পারে সারা বিশ্বকে ওরা আন্দোলন করতেছে? সারা বিশ্বকে দেখাবে না অন্য কাউকে দেখাবার জন্য? এটা একরকম একটা চালাকিও হইতে পারে যে ভাই আমি কথা দিয়েছিলাম তোরে, আমি কিন্তু ওই সংশোধনী আনবো না, ওই সংবিধান চেঞ্জ করবো না, ওই গণভোট মাইনা নিব না, আমি ওই সংস্কারের মধ্যে নাই, আমি আমার 31টা দাবি যে ওর মধ্যে অনেক কিছুর মধ্যেই তো আমি নাই, আমি তোমাদের সঙ্গে আছি, এরকম কোনো কথা দিছিল। এখন ওই কথা রাখতে গিয়া এমন কোনো নাটক সাজাচ্ছে, এই নাটকের মধ্যে দিয়ে কি বুঝাই দিতে চায় দেখো আমরা তো কথা দিছিলাম, কথা রাখছি তোমাদের পক্ষেই, কিন্তু দেখো এখন ঢাকা শহরের কি অবস্থা, পুরো বাংলাদেশের কি অবস্থা, সবাই এই দাবি নিয়ে চলে আসছে। এবং দেখো এই আমার সংসদ ভবন চারিদিকে ঘেরাও করে ফেলছে, যার জন্য আমি মাইনা নিছি। এটা বুঝাবার জন্যই কি রাস্তায় ঠেলে দেওয়া হইতেছে? যে ব্যাপারটা সংসদে মীমাংসা হওয়ার কথা ওই ব্যাপারটা এখন রাস্তায় চলে যাচ্ছে, আন্দোলনে চলে যাচ্ছে। সরকার কি চায়? হ্যাঁ আন্দোলন হোক, আন্দোলন হইলে আমার মুখ রক্ষা হবে। আমি তো কথা দিয়ে আসছিলাম, তখন আমি বলতে পারবো দেখো কথা দিছি বন্ধু, কথা রাখতে পারি নাই কেন? দেশের জনগণ চায় না, জনগণ দেখো না আমার চেয়ার নিয়েই কারাকারি করতেছে, যার জন্য মাইনা নিছি। এরকম কিছু বুঝাইবার জন্য কি আজকের এই পরিবেশ তৈরি হয়েছে? নাইলে দেখেন স্বয়ং আমি মাননীয় প্রধানমন্ত্রীর চোখে পানি দেখছি যখন জুলাই যোদ্ধারা ওনার সামনে বসছিল, এক মা ওনার সাথে কথা বলতেছিল, ওনার ক্যান্সার, এক ছেলের ক্যান্সার, আমি ছলছল করতে দেখছি মাননীয় প্রধানমন্ত্রীর চোখ। এবং দেখেন ওনাদের ভিতরে অনেকেই কিন্তু এই জুলাইয়ের সাথে আছে, বারবার বলে অক্ষরে অক্ষরে আমরা পালন করব। ওই অক্ষরে অক্ষরে পালন করব বলতে কি বোঝায় জানেন? জুলাই সনদের কথা, গণভোটের কথা না। গণভোটে কেন এত ভয়? ভয়টার কারণ আছে। ওই গণভোটটা মাইনা নেওয়ার সঙ্গে সঙ্গে এই যে 72-এর সংবিধানটা আছে না ভাই, ওই সংবিধানটা ফেলে দিতে হবে না, রদ বদল হবে, অনেক কিছুর পরিবর্তন হবে, সংশোধন হবে। আর ওই সংশোধনের ভিতর দিয়া নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আর ওই নতুন বাংলাদেশ মানে কি জানেন? ওদের আধিপত্য মুক্ত একটা বাংলাদেশ, ওদের কালো হাতের থাবা থেকে মুক্ত একটা বাংলাদেশ। ওই যে শেখ হাসিনা বলছিল না আমি যা কিছু দিছি সারা জীবন ইয়াদ রাখবে, ওই ইয়াদগুলাকে বাতিল করার বাংলাদেশ। ওই ইয়াদের মধ্যে তো বাংলাদেশকে খাইয়ে দেওয়ার কথা লেখা আছে, সবই তো দিয়ে দিছে। আমাদের সমুদ্র তল থেকে পাইপ লাগায়া সমস্ত তেল গ্যাস নিয়ে যাইতেছে, চোখে দেখতেছে, কেউ কিছু বলতেছে না, কোনো সংবাদপত্র লেখা হচ্ছিল না, লিখতে দিচ্ছিল না গত সরকার বলতে ডক্টর ইউনূসের সরকার না। ওহো, এর মধ্যে আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে গত সরকার ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। এই কথাটা দরকার ছিল বলার, হ্যাঁ এই কথাটা বলার দরকার ছিল। ডক্টর ইউনূস স্যারকে মুখ খুলতে হবে। এই জুলাই মাসে একবার হলেও আপনাকে সামনে আসতে হবে মিডিয়ার, আপনার কথা শুনতে চাই। আপনি যে স্বপ্নগুলো আমাদের দেখাইছিলেন সেই স্বপ্নগুলো কি ভাঙিয়ে গেল কোনো ষড়যন্ত্রের কারণে, নাকি অন্য কোনো কারণ লুকে আছে? এটা আমাদেরকে জানাইতে হবে। সালাউদ্দিন সাহেব অনেক সময় বলে আইনে এটা নাই, আইনে ওইটা আছে, সংবিধানে এটা নাই, সংবিধানে এটা আছে, এইটা মাইনা এটা করতে হবে। এগুলা সব ভাই ভুয়া কথা, ভুয়া কথা। কারণ কি জানেন? এই যে ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন কোন শক্তির বলে হয়েছে, কোন আইনের বলে হয়েছে, কোথায় লেখা ছিল এটা দেখাইতে পারবেন? তার মানে আপনারা সবাই বৈশা সিদ্ধান্ত নিছেন। আপনারা সবাই বৈশা যদি সিদ্ধান্ত নেওয়ার পর ওইটা আইন হয়ে যেতে পারে, ওইটা নির্বাচন হইয়া দেশে একটা নতুন সরকার আসতে পারে, আর একই সঙ্গে ভোট দিলাম, ওই গণভোটের অধিকার কেন পাবো না? আমার যমজ সন্তান একটা, আমার সন্তান আরেকটা, কার সন্তান? এটা কি হইতে পারে? এটা হইতে পারে না। নাকি আপনারা বিরোধী দলকে দুর্বল মনে করতেছেন? হ্যাঁ, এমন তো হইতে পারে যে বিরোধী দলকে আপনারা দুর্বল মনে করতেছেন। এইটা যদি কইটা থাকেন তাহলে বড্ড বড় হিসাবে ভুল হয়ে যাবে। বিরোধী দল মোটেও দুর্বল না, ওরা চাচ্ছে সরকারকে সহযোগিতা করতে, ওরা চাচ্ছে এই সংসদের ভিতরেই সবকিছু সমাধান হোক, রাস্তায় নামতে চাচ্ছে না। আর আপনারা যদি ঠেলা রাস্তায় নামায়া দেন, প্রতিরোধ করবেন কিভাবে? যদি সবাই রাস্তায় নামা যায়, সবাই যদি সংসদ ভবনের দিকে যায়, যখন আপনাদের সংসদ চলতে থাকে তখন যদি যায় চারিদিক থেকে ভাই 10 লক্ষ লোক দাঁড়ায়া যায়, তখন কি করবেন? তখন নামাই না পারবেন? নাকি পুলিশ দিয়া, আর্মি দিয়া, লাঠি দিয়া সবাইকে তাড়াবেন, নাকি গুলি চালাবেন? না, তা পারবেন না। আপনারা শেখ হাসিনার মতো এত নির্দয় হইতে পারবেন না, ওইটা হওয়া সম্ভব না। কারণ কি জানেন? প্রশাসনের উপরে আপনাদের অধিকারটা নাই, প্রশাসনকে আপনারা কন্ট্রোল করতে পারছেন না। গত 4 মাসে দেখা ফেলাইছি, বুঝা ফেলাইছি তো পুরো প্রশাসন আপনাদের কন্ট্রোলে না। এটা আপনাদের দোষ না। কারণ কি জানেন? এটা ওই যে 16-17 বছরের যে রেজিমটা ছিল, পালায়া গেছে কত ভাগ? 10 ভাগ লোক তো পালাই নাই, 90 ভাগ লোক তো এই প্রশাসনের মধ্যে আছে, আপনাদের সঙ্গেই মিশা আছে। ওই 18 নির্বাচনে ওলি আহমেদ সাহেব বললো যে 18 নির্বাচনে ক্যাশ টাকা নিছে, কোটি কোটি টাকা নিয়ে আপনার নিজের দলের সাথেই বেইমানি করছে। আপনার লোক, আপনার ঘরের লোকই তো আপনার শত্রু। আপনার অরিজিনাল বন্ধুকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু হিসাব মিলিয়ে নিয়েন। আপনার অরিজিনাল বন্ধু ছাত্র শিবির, এনসিপি এবং এই জামাতে ইসলাম সত্যিকারের বন্ধু। ওনারা যে সমালোচনা করে আপনাদের ভালোর জন্য করে। ওনাদের সঙ্গে মিলামিশা যদি দেশটা চালাতে পারেন তাহলে দেশটা সঠিক পথে যাবে। হয়তো আপনার মনের ভিতরে সেই ইচ্ছাটা আছে, কেন পারতেছেন না? নিশ্চয়ই আপনার দলের ভিতরে একটা অংশ আছে যে অংশটা এটা চায় না। তারা চায় না, এটা তো আমরা সংসদের ভিতরেই বুঝছি, তাই বাংলাদেশে অসম্ভব কিছু ঘটতে পারে। পুরো বাংলাদেশের জন্য অশনি সংকেত এবং একটা জরুরি পরিস্থিতির মতো একটা অবস্থা তৈরি হয়েছে।
আমরা সতর্ক করব, একই সাথে আল্লাহর কাছে দোয়া করবো যেন বাংলাদেশে এরকম পরিস্থিতি না ঘটে। আমরা যে এই আশঙ্কাগুলো কেন আমরা করছি, অনেকেই বলেন যে ভাই আপনি বলেছেন যে এটা হতে পারে, কিন্তু হয়নি। আরে ভাই, ওটা যাতে না হয় এই জন্যই তো হতে পারে আলোচনা, খারাপ জিনিস যাতে না হয় এই জন্য তো অগ্রিম সতর্কবার্তা। এবং অনেক ক্ষেত্রে আমরা কোনো একটা আশঙ্কা প্রকাশ করলে, কোনো একটা অ্যানালজি যদি দেখাতে পারি, এবং এটা যদি সত্যিকার অর্থেই কনসিডারেবল কিছু হয়, এটা ইউনূস সরকার আমলে বেশি হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করতো সরকার যে এটা আপনি কেন মনে করেছেন, কি করণীয়, পরামর্শ চাইতো। হয়তো অনেক ক্ষেত্রে জাস্ট পরামর্শ চাওয়া পর্যন্ত, অনেক ক্ষেত্রে হয়তো সেটা গুরুত্বের সাথে দেখতো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সতর্ক করা যাতে নেতিবাচক কোনো ঘটনা না ঘটে। দর্শক, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান দেখিয়ে বাংলাদেশে একটা ভয়াবহ অস্থিরতা তৈরি হতে পারে। কৃত্রিমভাবে বাংলাদেশে জঙ্গিবাদের একটা উত্থান দেখানোর আয়োজন চলছে। মোসাদ মিলে যৌথভাবে, অতীতে তো সাধারণত বাংলাদেশে জঙ্গি খেলা এটা খেলেছে, এবং আওয়ামী লীগ তাদের নিজেদের স্বার্থে খেলেছে, পশ্চিমাদের কনভিন্স করার জন্য যে না বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি নাটক সাজাতো, যে এগুলো দমন করতে আওয়ামী লীগকে লাগবে। এবং কোনো পুলিশ অফিসার অতি উৎসাহী হয়ে নিজের প্রমোশনের জন্য এই কাজ করতো, বিশেষ করে মনিরুল্লাহ, এই নানান কারণ আছে। আবার যেমন জেএমবি, ওটা সরাসরি রয়ের তত্ত্বাবধানে হয়েছিল। কিন্তু এবার একটা আরো ভয়ানক, এবার যে জঙ্গিবাদের উত্থান দেখানোর চেষ্টা করা হচ্ছে, গোয়েন্দা সংস্থা তার পয়সাপাতি দিয়ে যে জঙ্গি তৈরি করছে, এবং এর মাধ্যমে একটা বিষয় দেখাবে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে। হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়েছে। ইউনূসের আমলে জঙ্গিরা প্রকাশ্যে কার্যক্রম চালিয়েছে, বিএনপির আমলে এখন আছে। এই যে একটা পরিকল্পিত দৃশ্যকল্প বাংলাদেশে সাজানোর চেষ্টা, এটা সরাসরি এবং মোসাদ যৌথভাবে করছে। প্রথমে এর জন্য তারা বয়ান ক্রিয়েট করেছে। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত সরাসরি বলেছেন যে বাংলাদেশে হামাসের কার্যক্রম আছে, তা হামাস জঙ্গি। এরপরে আরো নানানভাবে বাংলাদেশে উগ্রবাদীরা আছে, এটা ভারতের মিডিয়া নিয়মিত বলে আসে। এখন সত্যিকার অর্থে আমরা দেখতে পাচ্ছি যে উগ্রবাদীরা গ্রেপ্তার হচ্ছে, তারা বোমা ফাটাচ্ছে, তাদের ট্রেনিং সেন্টার সহ অনেকে ধরা পড়ছে, অনেকে গ্রেপ্তার হচ্ছে। এটা রহস্যটা কি আপনারা জানেন দর্শক? তবে এর একটা প্রভাব জামাত শিবির এবং কওমি হুজুরদের উপর পড়বে। তবে এবারকার যে জঙ্গিটা, এটা হচ্ছে জঙ্গিবাদ, যেহেতু এটা একটা প্রজেক্ট, এটা বেশিরভাগ ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার প্রজেক্ট। হ্যাঁ, উগ্রবাদী আদর্শ আছে, সেটা ডিফারেন্ট, কিন্তু বাংলাদেশে এই জঙ্গি হামলা বা এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ছিল গোয়েন্দা সংস্থার সৃষ্টি নাটক। এমনকি জেএমবি কেও মাওলানা মতিউর রহমান নিজামী গোয়েন্দা সংস্থার সৃষ্টি বলেছিলেন, বা এটা মিডিয়ার সৃষ্টি বলেছেন, মিডিয়ার সৃষ্টি। কিন্তু বাস্তবে জঙ্গি ছিল, হামলা হয়েছিল, বাট ওই জঙ্গি ভারতের মাধ্যমে সৃষ্ট। এমনকি এই যে আইএস ওটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্টি, আল কায়দা মার্কিন যুক্তরাষ্ট্র অর্থায়ন ছিল। কিন্তু আদর্শিক একটা বিষয় আছে, সেটা ভিন্ন আলোচনা। ওই আদর্শকে কাজে লাগিয়ে গোয়েন্দা সংস্থা খেলে, এটা হচ্ছে মূল কথা। তো দর্শক, এই জায়গায় এই যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান দেখিয়ে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করার উদ্দেশ্য মূলত জামাত এবং হুজুরদেরকে দায়ী করা, তাদেরকে কোণঠাসা করা, তাদেরকে ডিহিউম্যানাইজ করা, তাদেরকে সমাজে আবার সন্দেহের মধ্যে ফেলে দেওয়া। যেমন জঙ্গি একটা ছেলে, ইয়াং একটা ছেলে যদি দাড়ি রাখে, টুপি পরে, নামাজ পড়ে, ওই হাসিনার আমলে যেরকম একটা জঙ্গি সন্দেহ হতো, পুলিশ প্রচার করতো যে জঙ্গি কিনা আপনার সন্তান, বুঝবেন কি হবে, সে নামাজ পড়ে, সে দাড়ি রেখেছে, সে টুপি রাখছে, সে একাকী থাকে, সে গান শুনে না, মানে হারাম কাজ বর্জন করলেই মনে হবে যেন সে জঙ্গি। এই যে একটা ইসলামপন্থীদেরকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছিল হাসিনার আমলে, এবং ইসলাম চর্চা অনেকটা কঠিন করে তুলেছিল, বিশেষ করে তরুণদের জন্য, আধুনিক শিক্ষিতদের জন্য। এরকম একটা পরিস্থিতি আবার তৈরি করা উদ্দেশ্য। কিন্তু এটা আগের মতো পারবে না। তবে কিছুটা খবর আছে। আগের মতো কেন পারবে না? কারণ আগের মতো ওই সময় তো ওয়ার অন টেরর চলছিল, হাসিনার ওয়ার অন টেরর চলছিল, এটা তো শেষ হয়েছে 21 সালের দিকে। ওয়ার অন টেরর আর কখন আসবে না, যার ফলে জঙ্গি নিয়ে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা অত সিরিয়াস কখনোই হবে না। বরং আগে যারা জঙ্গি ছিল তাদের সাথে, তাদের ভাষায়, আমাদের ভাষায় না, তাদের সাথে এখন সরাসরি ডিপ্লোম্যাটিক রিলেশনস মেনটেন করছে। অথবা আগের মতো ওয়ার অন টেরর যেহেতু আসবে না, তা আগের মতো কঠিন পরিস্থিতি তৈরি হবে না। জঙ্গিবাদের ধোয়া তুলে আলেম ওলামা ইসলামপন্থীদের হয়রানি করতে পারবে না। আর দ্বিতীয় কথা, এখন আওয়ামী লীগ নাই, আর ইসলামপন্থীরা এখন ক্ষমতার কাছাকাছি, তাদেরকে ওইভাবে সিরিয়াসলি কোণঠাসা করতে পারবে না। আর এবারকার যে জঙ্গির যে হিসাব নিকাশ আসবে, এটা সালাফি জঙ্গি না। কারণ এবার সালাফি জঙ্গিদের পিছনে গোয়েন্দা সংস্থা অর্থায়ন নাই, যার ফলে আহলে হাদিস সালাফি লম্পজম্প কিন্তু এখন চুপ। এবার হবে হানাফি বা এই হানাফি ঘরানার জঙ্গি। যেমন সালাফি জঙ্গি হচ্ছে আল কায়দা বা আইএস রিলেটেড, আর হানাফি জঙ্গি হচ্ছে তালেবান রিলেটেড, বাংলাদেশ হরকাতুল জিহাদ বা এই টাইপের। তো দর্শক, সেখানে জামাত শিবির এবং কওমি হুজুর, তারা যেহেতু বেসিক্যালি হানাফি ঘরানা, তাদের কেউ কেউ এই বিতর্কের মধ্যে পড়তে পারে, মিডিয়া তাদেরকে চেপে ধরবে। এই যে তোমাদের দল থেকে জঙ্গি বের হয়েছে, তোমাদের দল করতে একসময় শিবির করতো, এবং শিবিরের দুর্বলতা আছে। যেমন জঙ্গিদের মেন্টর বাংলাদেশে দুইজন, শুনতে খারাপ শোনায়, শামসুল আরিফিন শক্তি এবং আসিফ আদনান। এই দুইজন সরাসরি আল কায়দা এবং তালেবান পথে, দুইটাকেই ধারণ করেন, এবং জঙ্গিবাদে বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত তাত্ত্বিক। এরা না অসূক্ষ্মভাবে উগ্রবাদী মানসিকতা, গণতন্ত্র হারাম বা গণতন্ত্র কুফরি মতবাদ, এইসব বক্তব্যের নামে উগ্রবাদ ঢুকিয়ে দেয়, এবং সরাসরি তারা কানেক্টেড। তারা গ্রেপ্তার হয়েছিল, বিশেষ করে আসিফ আদনান তো গ্রেপ্তার হয়েছেন। তো এরা কিন্তু সমাজে মোটামুটি প্রভাব বিস্তার করতে পেরেছেন। এই জন্য পর্নোগ্রাফি রোধ বা এই ধরনের বই টই নামে নানানভাবে শিবিরের কাছে রাইজ করেছিল। শিবিরের ছেলেরা রেটিনা বা নানানভাবে এই শক্তি, আদনান, এদের বই টই প্রচার করতো, ভালো বই। কিন্তু এই ভালো বই প্রচার করার মাধ্যমেই আসিফ আদনানদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়, শামসুল আরিফিন শক্তিদের, এবং এর ফলে তাদের বক্তব্যের মাধ্যমে অনেক অনুপ্রাণিত হয়।
তো যার ফলে শিবিরের অনেক ছেলেরাও দেখা যাবে হয়তো বা এই সামনে যে জঙ্গিবাদের উত্থান গোয়েন্দা সংস্থা অর্থায়ন হবে বা অলরেডি হয়েছে সেখানে জড়িয়ে থাকতে পারে। এমনকি এনসিপির লোকজনও এখানে জড়িয়ে, যেমন একটা ঘটনা, উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার। তো এটা একটা অশনি সংকেত যে অলরেডি স্থায়ী বহিষ্কার করে দিয়েছে। যে ছেলেকে গ্রেপ্তার হয়েছে এনসিপি নেতা, সে আসলে জঙ্গি কি জঙ্গি না এখন তো প্রমাণিত নেই, যার সন্দেহ, তাতেই বহিষ্কার করে দিয়েছে। মিডিয়ার সফলতা এই জায়গায় যে জঙ্গি সন্দেহ, দাড়ি টুপি ইসলামী একটা ভাবধারা দেখলেই তাকে জঙ্গি সন্দেহ করে, জঙ্গি ট্যাগ দেয়া। মিডিয়া অ্যাটলিস্ট জামাত কওমি হুজুরদের একটা অংশকে এভাবে ভোগান্তির সম্মুখীন করতে পারবে। যেমন জামাতের বিরুদ্ধে ভয়াবহ প্রচারণার সামনে আসবে, জাস্ট ওয়েট করেন, আপনারা দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই। দর্শক, বিভিন্ন জায়গায় এই গ্রেপ্তার ঘটনা ঘটেছে। বোমা ফাটিয়ে ভিডিও ধারণ করে ব্যাকগ্রাউন্ডে দিয়েছেন আইএসের সঙ্গীত, এবং মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গিবাদের প্রসার, যাত্রাবাড়ি থেকে কয়েকজন গ্রেপ্তার, এরকম বেশ কয়েকটা জঙ্গিবাদী গ্রেপ্তার ঘটনা ঘটেছে। এবং এই মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গিবাদী প্রশিক্ষণ, এটা সঠিক। এখন এই মার্শাল দেখবেন যে এগুলো সবকিছু হয় তত্ত্বাবধানে, এবং ইসরায়েল এরকম আরো অনেক ঘটনা ঘটাবে, আর আমাদের দেশের সর্বমনা যুবক অনেকে না বুঝে তাতে পা দিবে। এবং এইভাবে একটা হাইপ তৈরি করবে যে বাংলাদেশে জঙ্গিবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদ, এবং মিডিয়াগুলো বলবে এই যে সাবেক শিবিরের লোকজন, এমনকি এনসিপির লোকজন জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে, এবং আওয়ামী লীগ এটা ভয়াবহভাবে প্রচার করবে। এর মধ্য দিয়ে বাংলাদেশে একটা হামলার, সামরিক আগ্রাসনের উপায় খুঁজবে ভারতীয়দের। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।